এখন সমস্ত প্রচারণাকে ছাপিয়ে কি আসবে সামনে? যে বাংলাদেশকে স্বাস্থ্য খাতের মিরাকেল বলে ইউটিউবে বলেন জন হপকিন্সের প্রফেসর, সেই বাংলাদেশে এখন কিভাবে পরিচিত হবে? এই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারে না, সংবাদপত্র সংবাদ মাধ্যম নিরাপদ না, যখন তখন রাস্তাঘাটে মানুষকে হামলা করা হয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়, বাংলাদেশে যারা সাংস্কৃতিক কর্মী তারা বিপন্ন। এই প্রচারণাগুলো কি বাংলাদেশের জন্য ভালো? তাহলে কার ক্ষতি হলো? দ্বিতীয় যে বিষয়টি ঘটলো, ইউর একটি নির্দিষ্ট আইন রয়েছে বা একটি নির্দিষ্ট কর্মপরিচালনার বিধি রয়েছে। সেখানে অগণতান্ত্রিক শাসন কিংবা এই ধরনের কোনো পরিস্থিতিতে যে দেশগুলি থাকে তারা কিন্তু ইউর প্রেফারেন্স হারিয়ে ফেলে। ইউ যে আমাদের ওইখানে পোশাক রপ্তানিতে আমাদেরকে প্রেফার্ড হিসেবে দেখে, বহু কাজে ইউ আমাদের পাশে থাকে, আমাদের জন্য সহায়তা প্রয়োজন এই চিন্তা, সেই সহায়তাগুলি কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইউর সদস্য রাষ্ট্ররা কিন্তু প্রশ্ন করবে যে এই জায়গাতে আমরা আমাদের সময়, শ্রম, অর্থ কেন বিনিয়োগ করব? কেন আমাদের নাগরিকরা সেখানে অনিরাপদ পরিস্থিতিতে থাকবে? শুধু ইউ না, অন্য আপনার মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে একাধিক উপদেষ্টা সুর মিলিয়েছিলেন যে বাংলাদেশে ভিসা নিতে এখন আর দূরে যেতে হবে না। বহু ইউর 8টি দেশ না 9টি দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। আপনার মনে হয় এখন এরা এখানে দূতাবাস খুলবে? তাহলে ব্যবসার সম্ভাবনাটাও এই একই ভাবে। তাহলে ক্ষতিটা কার হলো? ভিসা নিতে দূরে যাইতে হবে না। আমার তো ধারণা ভিসা পাওয়াই বন্ধ হয়ে যাবে। কারণ এইরকম অবস্থায় ইউরোপিয়ান দেশগুলি বা পশ্চিমা দেশগুলি আরেকটা কাজ করে, অ্যাসাইলাম প্রার্থী বাড়তে পারে এই কথা চিন্তা করে, মানে রাজনৈতিক অভিবাসী বেড়ে যেতে পারে এই কথা চিন্তা করে ভিসা জটিলতা তৈরি করে, ভিসা দিতে চায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে কিছু কিছু ব্রিটেনের একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় তারা বাঙালিদেরকে ভিসা দিবে না এইটা বলেছে, এবং যার মধ্যে ওই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় আছে যার এক সময় অনারারি ভিসি ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ও বলেছে যারা বাঙালিদেরকে ভিসা দেবে না। একজন বাঙালি বা বাংলাদেশিকে যারা ভিসি বানিয়েছিল সেই দেশের কাউকে যেতে দিবে না তারা, ভিসি না চ্যান্সেলর মনে আমি ঠিক জানি না, মানে সর্বোচ্চ শিক্ষা পদে সেই দেশের ছাত্রছাত্রীদেরকে তারা ভিসার ব্যাপারে এখন নিষেধাজ্ঞা দিচ্ছে। তাহলে ক্ষতিটা কোথায় হলো? ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের। একটা ছেলে স্বপ্ন নিয়ে বসে আছে, সে ভালো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, ভর্তি হতে পারবে না, ভিসা পাবে না। বহু জায়গাতে ভিসা পেতে গেলে খোঁজ নিতে শুরু করবে লোকে যে তার বাবা মা কি করেছে, আন্দোলনের সময় কই ছিল, কাকে গালি দিয়েছে, কাকে দেয় নাই, হ্যাঁ, এরকম নানান প্রশ্ন এসে হাজির হবে। ক্ষতিগ্রস্ত হবে মাদ্রাসার ছাত্ররা, ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। কারণ তারা বিদেশে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন তাদেরকে নানান ভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার এটা মনে হচ্ছে কেন, মানে এটার সঙ্গে সেটা অনেক বেশি জড়িত বা না, এটা মনে হচ্ছে কারণ আপনি যদি আন্দোলনকারীদের বা বিভিন্ন জনের ব্যাকগ্রাউন্ড তো তারা চেক করে। আপনি নিশ্চয়ই জানেন ভিসার জন্য এখন গেলে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত চেক হয় এখন, এবং এটা কিন্তু অটো চেক হয়, এআই চেক করে, এবং এআই চেক করে যদি আপনাকে রেড ফ্ল্যাগ দেয় তারপরে মানুষ এসে দেখে সেও যদি মনে করে রেড ফ্ল্যাগ, আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। তাহলে এইরকম একটা অবস্থা যদি কালকে তৈরি হয় বাংলাদেশে, সেইটার দায় কে নিবে? এবার আসি, আমরা যে প্রথম বক্তব্যটা দিয়েছিলাম যেটি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন যে সরকারের বিষয়ে তিনি আঙ্গুল তুলেছেন এক ধরনের। এরপরে আমরা সরকারের পক্ষ থেকে, আপনি দেখেছেন গণমাধ্যমে কি ধরনের বিষয়গুলো এসেছে, টেলিফোন করে তিনি কথা বলেছেন দুজন সম্পাদকের সঙ্গে, প্রধান উপদেষ্টা। কিন্তু এরপরে পদক্ষেপ বলতে আমরা ধর্ম উপদেষ্টার একটা বক্তব্য দেখছিলাম আজকে মন্ত্রণালয়ে, তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে, ঠিক এই কথাটি বলতে আসেননি, তিনি অন্য বিষয়ে কথা বলছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি জবাব দিয়েছেন যে জড়িত কয়েকজনের পরিচয় আমরা শনাক্ত করেছি, আমরা বলতে সরকারের কথা বুঝিয়েছেন উনি, এবং আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর বিষয়ে প্রশ্ন করা হলেই তিনি এই জবাব দেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সন্তুষ্ট কিনা এটাই? না, জবাব উনি দিয়েছেন, সন্তুষ্ট হবে জনগণ, আমার ব্যক্তিগত সন্তুষ্টিতে কিছু আসা যায় না। তবে সাংবাদিকরাও আসলে সকলকেই প্রশ্ন এখন করছেন। আমার মনে হয় যার প্রকৃত দায়িত্ব তার কাছ থেকে উত্তরটা আনা বেশি জরুরি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, এদের কাছে জানা উচিত, কারণ আক্রান্ত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আক্রান্ত হয়েছে তথ্য, ফলে তথ্য উপদেষ্টাকেও জিজ্ঞেস করা উচিত, কারণ এই প্রতিষ্ঠানগুলি তথ্য উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এখতিয়ারে। ফলে আমি মনে করি যে
ধর্ম উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন, কারণ না দিলে আবার সবাই বলতো ওনাকে জিজ্ঞেস করি, উনি উত্তর দেন। তবে যাদের উত্তর দেওয়া উচিত তাদের আমি মনে করি যে সরাসরি উত্তরটা দেওয়া উচিত। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে মানুষকে আশ্বস্ত করা প্রয়োজন। তাদেরকে আশ্বস্ত করতে হবে যে মানুষ তার নিজের বাড়িতে অনিরাপদ বোধ করবে না, মানুষ তার নিজের কর্ম প্রতিষ্ঠানে অনিরাপদ বোধ করবে না, মানুষ কথা বলার জন্য ধিক্কৃত, নিগৃহীত অথবা ট্যাগড হবে না। মানুষের কাজের উপরে ভিন্ন ভিন্ন নামকরণ অথবা ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য অপ্রাসঙ্গিক নানান ধরনের আরোপকৃত বিভিন্ন শব্দ কিংবা বিভিন্ন পরিচয়, এগুলি দিয়ে মানুষকে বিব্রত করা হবে না। আপনার মনে হয় কিনা যে এইখানে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কারণে, কারণ তার এই সমস্ত নানা বিষয়ে সমালোচিত হয়েছেন এবং সরাসরি তার সামনে দাঁড় করে রেখে এবং তার আড়ালেও তার পদত্যাগ চাওয়া হয়েছে, আপনি জানেন। সেই সব কারণে আপনার মনে হয় কিনা যে তিনি এখন বক্তব্য রাখছেন না, নাকি এটা আসলে? আমি এই কারণটা আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। জি বলুন। তাকে সাহসী মানুষের মতো দাঁড়িয়ে তার অবস্থানটা ব্যাখ্যা করতে হবে, এটা খুব জরুরি। ওনার পাশে দাঁড়িয়েই ওনার পদত্যাগ কেউ দাবি করছে, এটা তাদের বিষয়, তাদের সাহস, তাদের ইচ্ছা, তাদের কর্মসূচি, তাদের চিন্তা, কিন্তু ওনাকেও তো তার উত্তরটা দিতে হবে এবং সেটাও কাউকে পাশে দাঁড় করিয়ে রেখে। উনি কাকে পাশে দাঁড় করিয়ে এই উত্তরগুলি দিবেন এটা উনি ঠিক করবেন, কিন্তু এই উত্তরটা মানুষ আশা করে, কারণ আমরা জানতে চাই, মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়। যে কোনো লোক বললে তো এটা হবে না, ফলে ওনাকে খোলাসা করে পরিষ্কার করে কথা বলতে হবে এবং সকলকেই পরিষ্কারভাবে কথা বলতে হবে। এবং আমি মনে করি যে সবার উপস্থিতিতে একটি সভায় এই বিষয়গুলি গণমাধ্যমের সামনে এবং আমি মনে করি যে সরাসরি সম্প্রচার করে হলেও একদম পরিষ্কার করা উচিত যে নির্বাচন হচ্ছে, কোনো শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না, এটা। দ্বিতীয়ত, নির্বাচনে যাদের এখনো পর্যন্ত অংশগ্রহণের অধিকার আছে তারা সকলেই অংশ নিতে পারবেন। তৃতীয়ত, নির্বাচনকে গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, সুষ্ঠু, নিরাপদ করা হবে এবং কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ যেমন জেলখানায় যাবেন না, কোনো অপরাধী জেলখানার বাইরে থাকবেন না। এই বিষয়গুলো যারা যদি করতে পারেন, এটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার পরামর্শ। আপনি যে চাওয়ার কথাগুলো বলেন, মানে পরামর্শ বা চাওয়া যেটি সব নাগরিকের, আপনি যে কোনো লোককে নিচে বাজার থেকে নিয়ে আসেন, এটাই বলবে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে আর দুটো করতে চাই, আলোচনায় আনতে চাই, সেটা আমরা প্রায় শেষের দিকে। সেটি হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ সবসময় আসছেন যে নির্বাচন যে ঠিকভাবে হবে এটা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে, কিন্তু ইইউ রাষ্ট্রদূত বলেন বা অন্য যারাই এসছেন এখানে কথা বলতে, তারা সবাই বলেছেন নির্বাচনের আগে এটি আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে এবং তারা শঙ্কিত, যারাই এখানে দেখতে আসছেন তারা এটি বলছেন। এর মধ্যে আপনি জানবেন যে জিএম কাদেরের পক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো স্টেপ নিচ্ছে কিন্তু তার প্রথম পদক্ষেপ। জিএম কাদেরের রংপুর ৩ আসনে আজকে দেখা হয়েছে। আরেকটি হলো খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া থেকে। এতে মানে আনুষ্ঠানিকভাবে ইসির কাছে তাদের যে আবেদন করা বা মনোনয়নপত্র সংগ্রহ করা, এই দুটি স্টেপ। অন্যান্য প্রক্রিয়া সবই স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা এই জায়গায় থাকবে, এই যে গণমাধ্যমের উপর হামলাটা, নাকি এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা এটা নিয়ে কোনো ঝামেলা তৈরির প্রথম স্টেপ বলে মনে হয়, নাকি একটা ক্ষত অলরেডি লেগে গেছে? ইউর কথা যদি আপনি বলেন, আমাদের সাধারণ অবস্থা, আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটে, এগুলা কি ইউরোপে ঘটে? ওদের কাছে আপনি দেখবেন বিয়ে বাড়ির পটকাও কিন্তু একটা বিরাট শব্দ, কারণ ওদের দেশের লোক এই শব্দ করে না অনুমতি ছাড়া। গাড়ির হর্ন একটা বিকট শব্দ, তাই না? ব্যাটারি রিক্সা ওরা কল্পনা করতে পারে? চিন্তা করতে পারে। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কিছু লোক 40-50 কিলোমিটার গতি হয় এরকম একটা জিনিস নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নাই। এটা ইউতে সম্ভব? ফলে ইউর লোকজন কিন্তু আরো অল্পতেও ঘাবড়ে যাওয়ার কথা। ফলে ওনারা অনেক কিছু বলবেন, কিন্তু যাদের আসলে ঘাবড়ানোর কথা এবং এই ঘাবড়ানোর পরিস্থিতি থেকে উন্নতি করার কথা, তারা কি করছেন এইটা আমাদের কাছে বেশি জানার ইচ্ছা। কেননা আমাদের রাষ্ট্র তো আমাদের সরকারও আমাদের যারা শাসক এবং যারা শাসিত আমরাই। তো আমরাই যদি আমরা হই, তাহলে আমাদের বড় ভাইয়েরা, আমাদের
অভিভাবকেরা, আমাদের দণ্ডমুণ্ডের কর্তারা কি করছেন, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনোনয়নপত্রের সময় এসেছে, যারা যারা নিবন্ধিত তারা মনোনয়নপত্র নেবেন, এটাই তো আইন। যতক্ষণ পর্যন্ত কারো নির্বাচনে নিষিদ্ধ হওয়া ঘটনা ঘটে নাই অথবা কোন আইনি বাধা নাই, ততক্ষণ পর্যন্ত অবাধে মনোনয়নপত্র নেওয়া এবং জমা দেওয়ার এই কথা, তাহলে সেটা হবে। শুধু জেএম কাদের এটা নিয়েছেন, এটা নিয়ে তো চিন্তারও কিছু নাই, বা তারেক রহমানের পক্ষে নেওয়া হয়েছে সেটারও চিন্তার কিছু নাই। না, অ্যাকচুয়ালি আমার প্রশ্নের জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করে, তাহলে এটা সম্পূরক প্রশ্ন যে তারেক রহমান অথবা খালেদা জিয়ার যে মনোনয়ন নেওয়া হচ্ছে, এটা একটা খবরের মতো, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে জিএম কাদের মনোনয়ন নিয়েছেন এটি বেশি গুরুত্ব রাখছে, কারণ এর আগে প্রশ্ন ওঠানো হয়েছিল জাতীয় পার্টি নির্বাচনে আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা। সরকারের পক্ষ থেকেও তাদেরকে বিভিন্ন, এবং ইসির যত মিটিংগুলো হয়েছে সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তাদেরকে নিষিদ্ধ দলও না তারা এখন। এই যে মানে এটা একটা, আপনি যদি কাউকে আমন্ত্রণ না জানান, সেটা আপনার কার্যবিধির অনুযায়ী আপনাকে জবাব দিতে হবে। কিন্তু নির্বাচনের মনোনয়নপত্র তোলার বিষয়টা কার্যবিধির বিষয় না, এটা নির্বাচনের যে এসআরও আছে, নির্বাচনের যে এসআরও তো না, পিআরও, যেটা হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার, হ্যাঁ, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটা অনুযায়ী যদি কেউ মনোনয়নপত্র তোলে তাকে বাধা আপনি কি করে দেবেন? এটা তো সাংবিধানিক তার কাছে, এটা তো একটা স্ট্যাচুটরি ল। তো আপনি তো বাধা দিতে পারেন না। আসলে আমি যদি আইনের লোক না, আমি যতটুকু বুঝি আর কি আমার পড়াশোনার ভিত্তিতে, তো এখানে তো আপনি বাধা দিতে পারেন না। ফলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কেউ যদি মনোনয়নপত্র তোলার উপযুক্ত হন, উনি মনোনয়নপত্র তুলবেন। কে কোন মিটিং এ দাওয়াত পায় নাই, সেটা কারো ছোট লোকই কারো বড় লোকই, তাই না? তো এটা যার যার প্রতিষ্ঠান থেকে তারা জবাব দেবে। কিন্তু যে ঘটনাগুলো, যেমন এক্সপেকটেশন তো আমরা, এই যে একটা গণমাধ্যমে আক্রমণ হবে সেটাও তো আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু সেটি ঘটেছে। এটার কিন্তু গত প্রায় বছর খানেকের মধ্যে অনেকবার এই ধরনের হুমকি বা সম্ভাবনা তৈরি হয়েছিল। আপনি কি রাস্তাঘাটে শিক্ষকের গলায় জুতা ঝুলানো হবে এটা প্রত্যাশা করেছিলেন? কখনোই না। আপনি কি প্রত্যাশা করেছিলেন যে কোনো জায়গাতে কিছু লোক একত্রিত হয়ে বিচার আচার করতে শুরু করবে, নিজের হাতে আইন তুলে নিবে, আশা করেছিলেন? আপনি কি আশা করেছিলেন প্রকাশ্যে বহু মানুষ যারা আসলে এই গণ অভ্যুত্থানের সময় গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে ছবি ঝুলিয়ে জুতা পিটা করা হবে? আপনি আশা করেছিলেন? তাহলে এরকম আশা করা হয় না, এরকম বহু ঘটনাই তো ঘটেছে। তাহলে শুধুমাত্র এটাকে দেখছেন কেন? এটা দিনে দিনে বহু বাড়ি আছে, দেনা শুধিতে হইল ঋণ। এই দেনা বাড়তে দেওয়া হয়েছে বলে আজকে এই পর্যন্ত আক্রমণ এসে পৌঁছেছে। ভবিষ্যতে এটা আরো বাড়তেও পারে যদি এইখানে এই বিষয়গুলিকে থামানো না হয়। আপনি যদি আপনার প্রদাহকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে ডায়াবেটিক ফুট বলে একটা রোগ আছে। ডায়াবেটিক রোগী যারা ডায়াবেটিক, তাদের পায়ের নিচে ছোট্ট একটা ঘা হয়, ওই ঘা থেকে মৃত্যু হয়। আঙুল পচে যায়, পা পচে যায়, পা কেটে ফেলতে হয়। অথচ এইটুকু একটা ছোট্ট ঘা হয়েছিল। তো ওই ঘাটা ছোট্ট থাকতেই চিকিৎসা করতে হয়। যখন এটা গ্যাংগ্রিন হয়ে যাবে, যখন এটা আপনার কোমর পর্যন্ত পৌঁছে যাবে, তখন তো অনেক সময় নিরাময় অযোগ্য হয়ে যায়। এখন আমরা কোন পর্যায়ে আছি? আগে হিসাব করেন আপনি কি কোমর, নাকি আপনি হাঁটু, নাকি আপনি পা, আগে আপনি সেটা হিসাব করবেন। কিন্তু যে কোনো এই ধরনের বিষয়কে যখন ছোট থাকে তখন নিয়ন্ত্রণ করতে হয়। যত বড় হবে বিষয়টা, ততই এগুলিকে নিয়ন্ত্রণ করা আরো বেশি এফোর্ট এবং টাইমের প্রয়োজন হয়, আরো সময় এবং আরো রিসোর্স বা সম্পদের প্রয়োজন হয়, আরো মানুষকে ইনভলভ হতে হয়। আমাদের মতো দেশে, গরিব দেশে, যে কোনো সমস্যাকে ডায়াবেটিক ফুটের মতো চিন্তা করা উচিত, কারণ দেশটার কিন্তু ডায়াবেটিস আছে, আপনি তো নিশ্চয়ই জানেন। আমাদের দেশ কিন্তু সবসময় আয়ের তুলনায় ব্যয় বেশি। আমাদেরকে নানান ভাবে ঘাটতি পূরণ করতে হয়, তাই না? আমরা যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি, কারণ আমরা আমদানি নির্ভর দেশ। আমাদের অধিকাংশ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি। তাহলে এরকম একটা দেশে আমাদের অবস্থা আসলে কি? ডায়াবেটিক রোগীর মতোই। আপনি সারাক্ষণ বহুমূত্র রোগ, আপনি মূত্র ত্যাগ করছেন, আপনার শরীর থেকে চিনি বেরিয়ে যাচ্ছে, আবার ওদিকে আপনি চিনি হজম করতে পারছেন না। তাহলে আমাদের দেশটার অবস্থা কিন্তু এখন ওই রকমই। যতই বলুক মধ্য আয়, নিম্ন আয়, উচ্চ আয়, আমরা তো জানি আসলে কি অবস্থা আছে আমরা, তাই না? আমরা একেবারে আলোচনা শেষ প্রান্তে আজকে মানে এখানে এসে শেষ করতে চাই যে ডেইলি স্টার, প্রথম আলো শুধু নয়, এর সাথে ছায়ানট বা সাংস্কৃতিক সংগঠন উদীচী মিলের এই যে ঘটনাটা আপনি দেখলেন, এছাড়াও আরো বিচ্ছিন্ন অনেকগুলো, মানে এগুলো সব একসাথে করলে অনেক বড়, প্রতিটি আলাদা আলাদা ঘটনা। সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলা হয়েছে, সেটিও ডেইলি স্টারের সামনে। এরকম যদি সবগুলোকে এক জায়গায় করি, ওই 1-2 দিন সাংবাদিক নুরুল কবির সবসময় একজন প্রতিবাদী কণ্ঠস্বর। এমন কোন সরকার যায় নাই, এমন কোন সময়ে যায় নাই যেখানে উনি প্রতিবাদ করেন নাই। এরকম একজন ব্যক্তিকেও নাজেহাল হতে হয়েছে। এই জিনিসগুলি তো আসলে আমাদের কাছে কোনো ভালো বার্তা দেয় না। আর আপনি যদি বলেন, আমি বলবো যে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি, যে কোনো সম্পদ রক্ষার দায়িত্ব সরকার নিয়েছেন।
মানুষের জানমাল রক্ষা করা তাদের শপথের অংশ। তাহলে সেটা রক্ষা করতে না পারাটা তাদের শপথ গ্রহণ করে তারা যে বিষয়টিকে গ্রহণ করেছেন সেইটার বরখেলাপ। এটা এক ধরনের ওয়াদার বরখেলাপ। এই হ্যাঁ, এটা এক ধরনের ওয়াদা আপনি জনগণের কাছে করেছেন। এটা ওয়াদার বরখেলাপ। এটি আমার প্রশ্ন ছিল। এখন যদি ওয়াদার বরখেলাপ এইভাবে হয় তাহলে মানুষ তো বিশ্বাস হারাবে প্রতিষ্ঠানের উপরে, এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান যার কাছে আমাদের নিরাপত্তার দায়, অর্থাৎ মানে সরকারের কাছে আপনার শেষ দাবি, এটা আমার প্রশ্ন ছিল। সরকারের কাছে দাবি করার উপযুক্ততা কি আমাদের আছে কিনা এটাও তো এখন সন্দেহের জায়গায় চলে গেছে। আপনি যদি একটা ন্যায্য দাবি করেন তারপরেও কেউ আপনাকে এসে বলবে আপনি অমুক, আপনি তমুক, আপনি দাবি করার অধিকার রাখেন না। কিন্তু একজন ব্যক্তি যিনি বাংলাদেশে জন্মেছেন তিনি যেই হন না কেন তার কিছু দাবির অধিকার আছে বাংলাদেশে। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গাতে সেই রাষ্ট্রের কাছে তার দাবি জানানোর অধিকার আছে। একটা হচ্ছে তার জীবনের অধিকার, বাঁচার অধিকার। কোনোভাবে কেউ বেআইনি পদ্ধতিতে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সেইটাই এখন। তারপরে দ্বিতীয় অধিকার হচ্ছে আপনার এই বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে, অন্ন এবং চিকিৎসা, মৌলিক অধিকার। হ্যাঁ, কারণ আপনাকে ভাত না খেলে মরে যাবেন আর চিকিৎসা না পেলে মরে যাবেন। তারপরে আমি মনে করি বাসস্থান এবং বস্ত্র, যে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে মিনিমাম লজ্জা নিবারণ এবং অন্তত একটা প্রোটেক্টেড এরিয়াতে থাকার নিশ্চয়তা, এইটুকু আমি কিন্তু যে কোনোখানে গেলে চাইতে পারি। এই কারণেই তো মানুষ রাজনৈতিক অভিবাসী হতে পারে, গিয়ে সে কি বলে আমার জীবন বিপন্ন, আমার জীবন বাঁচা। এই জীবনের দাবি সারা পৃথিবীতে আছে। তাহলে বাংলাদেশে কেন একজন ব্যক্তি তার সেই জীবনের অধিকার পাবে না? কেন প্রকাশ্যে তাকে হত্যা করা হবে গণপিটুনিতে? কেন তাকে যে কোনো অভিযোগের ভিত্তিতে বিচারের সম্মুখীন না করে কেন তাকে নির্বিচারে এইভাবে নিধন করা যাবে? এবং এইটা কেন হবে? তার মানে দেখেন, আপনি যে দাবিটা সরকারের কাছে যে কেউ জানাতে পারে, রোহিঙ্গারা এসে এই দেশে জানাতে পারে এই দাবিটা। রোহিঙ্গারা এসে বলতে পারে যে আমার দেশে আমাকে হত্যা করছে, আমাকে থাকতে দেন। আমার দেশের নাগরিক এটা চাইতে পারছে না বা পাচ্ছে না চাওয়ার পরে। এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায়। অনেক ধন্যবাদ।